টুকরো মাংস পাতে পড়তেই অহনা করুণ দৃষ্টিতে তাকালো তার শাশুড়ির দিকে। অহনার করুণ দৃষ্টির দিকে খেয়াল তার শাশুড়ি রেণু খানমের। তিনি পাশ কাটিয়ে তার মেয়ে রিতার পাতে একের পর এক চামচ দিয়ে মাংস তুলে দিয়ে পরম মমতায় বলেন, খা মা খা, কতদিন পর বাসায় আসলি, না জানি তোর ওই জালিম শাশুড়ি তোকে কি না কি খাইতে দেয়। শাশুড়ির কথা শুনে অহনা মুচকি একটা হাসি দেয়, তবে সেটা সবার আড়ালে। এমন সময় অহনার শাশুড়ি অহনার দিকে তাকিয়ে দেখেন অহনার চোখ তার মেয়ে রিতার প্লেটে, মুহূর্তে তিনি খেকে ওঠেন। এই অহনা, তোমার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। এভাবে কুকুরের মতো আমার কলিজাটার প্লেটের দিকে তাকিয়ে আছো কেন শুনি? অহনা হকচকিয়ে গেল, চোখটা সাথে সাথে নামিয়ে নিয়ে বলল, আসলে আম্মা, কি আর দু টুকরো মাংস দিবেন, খুব খেতে ইচ্ছে করছে। না, আর হবে না। ভাত তো একটুও খাওনি, মাংস দুটো খেয়ে ফেলছো। এখন ঝোল দিয়ে খাও, কোনো মাংস তুমি পাবে না। দিন না আম্মা, পাতিলে তো আরো আছে। রুনু খানম রেগে গিয়ে মুহূর্তে ছুটে গিয়ে অহনা চুলের মুঠি চেপে ধরে বলে, হারামজাদি মুখপুরি, একদম চুপ। তোরে মাংস খাওয়ামো কোন দুঃখে? বাপের বাড়ি থেকে কি গরু জবাই করে আনছিস? তোর বাপে মনে হয় কোনোদিন মাংস খাওয়ায় নেই। এমন সময় অহনার ননদ রীতা বলে ওঠে, আহ মা, চুল টেনো না, তোমার ছেলে তৌফিক এসে বউয়ের চুল এলোমেলো দেখলে তো রেগে আগুন হয়ে যাবে। তার চেয়ে বরং দু চারটে কিল বসিয়ে দাও পিঠে। রেণু খানম মেয়ের কথা শুনে ধূপধাপ কয়েকটা কিল মেরে বসে অহনার পিঠে। এত জোরে মেরেছিল যে অহনা দম আটকে যায়, ডাইনিং টেবিলের চেয়ার ছেড়ে উঠে গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে দৌড়ে নিজের রুমে চলে যায়। অহনার অবস্থা দেখে রেণু খানম ভয় পেয়ে ভয়ার্ত দৃষ্টিতে তাকায় তার মেয়ে রিতার দিকে। তারপর বলে, এ রিতা, কি করলাম এটা? হারামজাদি তো ছটফট করতে করতে চলে গেল, যদি মারা যায়? রিতা তাচ্ছিল্যের সুরে বলে, গেলে যাবে তাতে কি? তুমি আবার ভাইয়ের বিয়ে দিবে, সাথে মোটা অঙ্কের যৌতুক নিবা। মেয়ের কথা শুনে রেণু খানমের মুখে হাসি ফুটলেও কিছুটা ভয় নিয়ে বলে, কিন্তু তোর ভাইয়ের কলিজাটা তো ওই মা হারা এতিম অহনা। ওর কিছু হলে তুই যে এখানে এসে খেতে পাচ্ছিস সেটা তো বন্ধ হয়ে যাবে। কি যে বলো মা, আমার খাওয়া বন্ধ হবে কেন? আর ভাই বুঝবে কি করে? সে তো অফিসে। এসে তো বসো, মাংস রান্না জোশ হয়েছে, তুমিও খাও। রেণু খানম মেয়ের কথায় কান না দিয়ে ধীরে ধীরে অহনার রুমে গিয়ে দেখে অহনা তখনও ছটফট করছে। ভয়ে রেণু খানম অহনার বুক পিঠ মালিশ করতে শুরু করেন। পানি খায় অহনাকে স্বাভাবিক করে তিনি খেকিয়ে ওঠেন। মরার শখ জাগছে মুখপুরি, জীবনে আর চাইবি মাংস? যা দিমু তাই খাবি, আর তৌফিক আসলে ওরে যদি কিছু বলিস তবে তোরে আমি খুন করে ফেলাম। কথাটা বলে রেণু খানম রুম থেকে চলে যায় আর অহনা হালকা হেসে বলে, চিন্তা নেই আম্মু, আপনার ছেলেকে বলবো না। বললে আপনার কি অবস্থা হবে আমি কল্পনা করলেই শিউরে উঠি। ভেবেছিলাম আমার মা নেই, সৎ মা অত্যাচার করতো, বিয়ে হলেই বুঝি আমার মুক্তি। কিন্তু অভাগী যেখানে যায় সেখানে নদীর পানি শুকিয়ে যায়। কথাটা বলে অহনা বিছানায় শুয়ে পড়ে। পিঠে ওর খুব ব্যথা করছে যে। এদিকে অফিসে বসে ল্যাপটপের স্ক্রিনে নিজের মা বোন আর বোর কার্যকলাপের ফুটেজ দেখে নিজের অজান্তেই বলে ফেলে, অহনা শোনাবো, একটু ধৈর্য ধরো, তোমার শ্বশুর হজ করে ফিরুক, তারপর দেখো কি করি। এমন সময় হন্তদন্ত হয়ে একটা লোক কেবিনে ঢুকে দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে হালকা কেঁদে ওঠে। আমিও লোকটাকে জড়িয়ে নেই নিজের বুকের মাঝে, কারণ লোকটা আমার বাবা জারিফ চৌধুরী। বুক থেকে মাথা তুলে বাবাকে বলি, আরে বাবা, তোমার না আগামীকাল আসার কথা? হ্যাঁ, তবে সারপ্রাইজ দিলাম। তা আমার ছেলে মনমারা কেন? বিয়ে করে বুঝি চাপে আছে? না বাবা, আমি অবাক আমার মা আর বোনের কার্যকলাপে। মানে? দেখো বাবা ল্যাপটপের দিকে। কথাটা বলে আমি ল্যাপটপটা বাবার সামনে এগিয়ে দিলাম। তিনি বউ, বৌমা, মেয়ের কাহিনী দেখে সামান্য হাসলেন আর হাসতে হাসতে বললেন, জানিস বাবা, ছোট ঘরে বিয়ে করতে নেই, করলেও বউকে টাকা আর লাই দিতে নেই। তোর মাকে লাই দিয়ে এমন করেছি, তোর মা যে ঘরে বড় হয়েছে সে ঘরে কখনোই দুটুকরো মাংস তোর মায়ের পাতে পড়েনি। হা হা করে বাবা অহনা, আমার স্ত্রী তার সাথে এমন করবে ভাবিনি, এটা শাস্তি আমি দেবই। মানে কিভাবে? তুমি এক্ষুনি আমেরিকা চলে যাও ৩ মাসের জন্য। ওখানে না নতুন ফ্যাক্টরি করেছি, সেটা তুমি দেখে আসো। মাত্র হজ থেকে আসলাম, একটু বাসায় যাই। না বাবা, তুমি যাও, তোমার বউ আর মেয়েকে টাইট দিয়ে তবেই তোমাকে ডাকবো। আমার কথায় বাবা আর কিছু বললেন না, শুধু বললেন, ঠিক আছে, দুপুরে চলে যাব। এখন যাই কেবিনে ঘুমাই। আচ্ছা বাবা, আমি তবে বাসায় যাই, পাগড়িটা কাচ্ছে যে আমার। কথাটা বলে বাসায় আসি। আসার সময় লুকিয়ে ৫ প্লেট ফুচকা কিনে হ্যান্ডব্যাগে করে নিয়ে আসি। দরজায় কলিং বেল বাজাতেই মা এসে দরজা খুলে আমাকে দেখে কিছুটা তুতলিয়ে বলে, আরে তৌফিক বাবা, তুই দুপুরে যে এলি, কেন আসা বারণ নাকি? না না, আয় আয় ভেতরে, কখনো তো লাঞ্চ করতে আসিসনি, তাই আর কি অবাক হয়েছি। ড্রয়িং রুমে আসতেই দেখি
রিতা বসে আছে আমাকে দেখে এগিয়ে এসে বলে, ভাইয়া কেমন আছিস? ভালো না রে, থাক, রুম থেকে আসি। কথাটা বলে এগোতে নিব অমনি মা পেছন থেকে চিৎকার করে উঠে পড়ে যায় মেঝেতে। কিছুটা অবাক হলেও মনে মনে হেসে এমন রিয়েকশন করি যেন আমি ভয় পেয়ে গেছি। দ্রুত মাকে কোলে নিয়ে তার রুমে গিয়ে তাকে শুয়ে দেই। তারপর, কি হলো আম্মু, পড়ে গেলে কেন? রিতা আমার কথা শুনে খেঁকে উঠে আর বলে, কি হবে মানে বোঝো না? ভাইয়া, মার বয়স হয়েছে, এত খাটতে কি আর পারে? অবাক হয়ে বলি, মা খেটেছে মানে? মানে বোঝো না? জমিদার বউ এনেছো, সারাদিন রুমে শুয়ে থাকে, সকালে এসেছি তখন থেকে দেখছি মা একা একা সব করছে। দেখতে তোকে কে বলেছে নিজে হেল্প করতে পারিসনি? আমার এমন কথা শুনে রিতার মুখ ফুল স্টপ হয়ে গেল। আমি আবারও বললাম, কথা বলিস না কেন? মাকে সাহায্য করলি না কেন একা একা যখন কাজ করতে দেখেছিলি? আমি কেন করব, কাজের লোক আমি? তো আমার বউ কি কাজের লোক? তাছাড়া কাজের লোক রেখেছি আমি, তিনি কোথায় শুনি? এবার মা বলে ওঠে, তাকে বাদ দিয়ে দিয়েছি, কাজের মেয়ে তো এনেছিস একটা, তাহলে শুধু শুধু আরেকজনকে টাকা কেন দিব? মানে তুমি আমার বউকে কাজের লোক বলছো? এমন সময় রিতা বলে ওঠে, তা নয়তো কি, কাজের লোকই তো ওই বাকিটা বলার আগে ঠাস করে রিতাকে একটা থাপ্পড় মেরে বসে আমি। তারপর রিতার চোয়াল শক্ত করে টিপে ধরে বলি, আর একবার ওনাকে কাজের লোক শব্দটা উচ্চারণ করে দেখ, তোর জিভা আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমাকে আগের রূপে ফিরে যেতে দিস না। আমার এমন রূপ দেখে মা দ্রুত আমার মাথার পিঠে হাত বুলিয়ে বলতে থাকে, বাবা, বাবা, শান্ত হ বাবা। আর ও বলবে না, ছাড় ওকে বাবা। ছেড়ে দেয় রিতাকে। তারপর নিজের রুমে আসতেই দেখি অহনা বিছানায় শুয়ে আছে, বাচ্চাদের মতো এগিয়ে যায় ওর দিকে। এমন সময় চোখ যায় বিছানার চাদরে। অবাক হয়ে বলে উঠি, রক্ত! ভালো করে অহনার দিকে তাকিয়ে দেখি পাগলিটা দুই হাত দিয়ে পেট চেপে ধরে আছে। ধীরে ধীরে ওর মাথার কাছে গিয়ে বসে আলতো করে ওর মাথার উপর হাত রাখতেই অহনা চোখ মেলে তাকিয়ে আমাকে দেখি লাফিয়ে উঠে বসে। তারপর, আপনি এই সময় বাসায়? হুম, অফিসে বউয়ের জন্য মন কেমন করছিল তাই চলে আসলাম। তা তুমি এভাবে শুয়েছিলে কেন? অহনা কিছু না বলে চুপ করে রইলো। যা দেখে আমি বলি, নিজের স্বামীর কাছে লজ্জা পেতে নেই অহনা। লজ্জা পেলে স্বামীর থেকে ভালোবাসা কম পাবে। তোমার প্রিয় শুরু হয়েছে, আমায় ফোন করে বলতে তো পারতে। মানে, আপনাকে বলতে গিয়ে বলতে পারিনি। তাছাড়া বলবোই বা কি করে? আমি কি ওই দামি ফোন ব্যবহার করতে পারি? কি যে বলো না? তা কি ফোন ব্যবহার করতে পারো তুমি? আমাকে একটা ছোট বাটন ফোন কিনে দিবেন, তাহলেই হবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ করে হেসে দিলাম। এই যুগে এসে তুমি বাটন ফোন চাও? এখনকার 2, 3 তে পড়াশোনা করা ছেলে মেয়েরাও আইফোন ছাড়া কিছু নিতে চায় না। সেখানে তুমি শহরের টপ বিজনেসম্যান তৌফিক চৌধুরীর স্ত্রী হয়ে কিনা বাটন ফোন চাও? আমি না হয় ২ দিন হলো আপনার বউ হয়েছি। তবে আমার আগের পরিচয় তো আর ভুলতে পারি না। আমার বাবা সামান্য একজন কৃষক। তার কাছে আমি ১৮টা বছর মানুষ হয়েছি। তিনি আমায় শিখিয়েছেন নম্রতা, ভদ্রতা এবং অল্পতে সন্তুষ্ট থাকার উপায়। এখন আপনার স্ত্রী হয়ে সেই সব শিক্ষা তো আর ভুলতে পারবো না। তাতে কি অহনা? আমি তো আমার বউকে শখ করে দামি কিছু দিতেই পারি, তাই না? হ্যাঁ, পারেন। আমি সেটা ব্যবহার করব, তবে এখন নয়, পরে। আমি চাচ্ছি না এই অল্প কদিনে এত বড় অট্টালিকা, ধন-সম্পদ আর বিলাসিতার উপর নিজের লোভ বা মায়ের সৃষ্টি হোক। আর জানেন তো, হুট করে সবকিছু একসাথে পেলে মানুষ হয়ে যায় অহংকারী। মনে একটু অহংকার নিয়ে যদি আমি মারা যাই, তবে আল্লাহ কিন্তু আমার জান্নাতে নিবেন না। আহ! অহনা, প্লিজ চুপ করো শোনাবো। এভাবে মরার কথা আর ভুলেও মুখে এনো না। তোমার যা মন চায় তাই করো। আমি বাধা দিব না। তবে আমাকে ছেড়ে যাওয়া বা মরার কথা আর বলো না, সহ্য করতে পারি না আমি। অহনা পলকহীন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ভাবতে থাকে। ইস! লোকটা কিছুদিনেই আমার উপর এতটা দুর্বল হয়ে গেছে, ভাবতেই পারছি না। কি দেখতে পেল লোকটা আমার মাঝে? অহনার এসব ভাবনার মাঝেই ওকে ২ হাত দিয়ে ঝাঁকি দিয়ে বলি, এভাবে কি চুপ করে থাকবে? অহনা, আমার সেবা তো একটু করতে পারো। আর আমি কিছু খাইনি এখনো। করব, তার আগে গোসল করে আসি। তারপর একসাথে খাবো, কেমন? কথাটা বলে অহনা বাথরুমে যেতে নিবে অমনি আমি অহনার হাতটা চেপে ধরে বলি, আরে বউ, চাদরটা তো নিয়ে যাবে। দেখো রক্তগুলো শুকিয়ে গেছে তো। অহনা বিস্ময় ভরা চাহনিতে বিছানার চাদরের দিকে এক পলক তাকিয়েই এক দূরে চাদরটা টেনে তুলে চলে যায় বাথরুমে। আর আমি হাসতে হাসতে আরেকটা বাথরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিল থেকে প্লেট নিয়ে রুমে আসতে যাব, অমনি আম্মু রুম থেকে রিতার ভারী আর চাপা কণ্ঠ শুনতে পেলাম, মা, তোমার সামনে তোমার বড় ছেলে আমায় আঘাত করলো, তুমি কিছু বললে না কেন? কি বলতাম আমি, বল? তুই তো জানিস ও কেমন। বউ পেয়ে রাতারাতি পরিবর্তন হলেও আগের রূপটা কিন্তু ওর মাঝে রয়েইছে।
তাই বলি মা অহনার সাথে আর তেমন খারাপ ব্যবহার করিস না। না মা, আমি ছাড়বো না ওই এতিমের বাচ্চাকে। কত বড় সাহস, ওর জন্য ভাইয়া আমায় মেরেছে। আমি প্রতিশোধ নেব মা, চরম প্রতিশোধ নিব। কথাটা বলে রিতা গজগজ করতে করতে রুমের দরজা খুলে বের হয়ে দেখে আমি দাঁড়িয়ে দরজার সামনে। আমাকে দেখে রিতা ভয় পেয়ে এক দৌড়ে আম্মুর পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। আর আম্মু মেয়ের এমন দৌড়ে আসা দেখে জিজ্ঞেস করে, আরে আরে, কি হলো তোর আবার? মাত্র না তুই রেগে বের হয়ে যেতে নিলি, তবে আমার এখনোই ভয় পেয়ে পেছনে তো লুকালি কেন? ভাইয়া দরজার দাঁড়িয়ে ছিল আম্মু। রিতার কথা বলার মাঝেই রুমে ঢুকে পড়ি আমি। প্লেটে অনেকগুলো ফুচকা, ফুচকার প্লেট বিছানায় রেখে বলি, আম্মু, অফিস থেকে আসার সময় দেখলাম এক চাচা রাস্তায় ফুচকা বিক্রি করছে। তেমন বিক্রি নেই, খুব মায়া হয়েছিল তাই কিনে এনেছি। আমার কথা শুনে রিতা বমি বমি ভাব নিয়ে বলে, ও থু থু ভাই, তুই কিনা শেষে ফুটপাতের বুড়ো লোকের ফুচকা এনেছিস? ছি ছি ছি, তোর বিয়ের পরে এত অধপতন হয়েছে ভাবতেই পারছি না। মানে কি বলতে চাস তুই? কি আর বলবো, বিয়ের আগে তো 5 স্টার হোটেলের খাবার ছাড়া কোনো কিছু খেত না, আনতেও না। আর বিয়ের পর একেবারে রাস্তা থেকে এনেছো? রিতা, তোর যত বড় মুখ না তত বড় কথা বলবি না। আম্মু তুমি খেয়ে দেখো, ফুচকাটা দারুণ, আমি খেয়েছি একটা। এমন স্বাদের ফুচকা 5 স্টার হোটেলে আর রেস্টুরেন্টেও পাওয়া যায় না। আমার এমন কথা শুনে আম্মু কাঁপা কাঁপা হাতে একটা ফুচকা মুখে দিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ চিবানোর পর গপ গপ করে 4-5টা ফুচকা মুখে নিয়ে খেতে থাকে। খেয়াল করলাম তার চোখে খুশির ঝিলিক। আম্মুকে এভাবে খেতে দেখে রিতা নিজেও একটা মুখে নিয়ে খেতে থাকে। এমন সময় আম্মু বলে, বাবা, অনেকদিন পর ফুচকা খেলাম। আগে যখন বাবার বাসা ছিলাম, বাবা তখন রোজ 5 টাকার ফুচকা নিয়ে এসে খাওয়াতো আমায়। আহ, এখনো বাবার আনা ফুচকার স্বাদ মুখে লেগে আছে। আজ আবার তোর আনা ফুচকা খেয়ে সেই স্বাদ মনে পড়লো। কি যে বলো না আম্মু, আমি কি তোমার ছোট বাবার মতো না? আম্মু আমার কথা শুনে খিলখিল করে হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, তাই তো, এক বাবা নেই তো কি হয়েছে, আমার আরেকটা বাবা আছে তো। হুম, বলো না আর। যাই হোক, রুমে যাই। আর হ্যাঁ আম্মু, অহনার চুলগুলো কেমন এলোমেলো দেখলাম, কেউ কি টেনেছে? আমি কি করে বলবো বাবা, রুমে শুয়েছিল তাই হয়তো এলোমেলো হয়ে গেছে, তুই রুমে যা। আচ্ছা। কথাটা বলে রুম থেকে বের হয়ে আসি। আমি বের হতে রিতা আম্মুকে বলে, দেখেছো তোমার ছেলে কতটা তীক্ষ্ণ দৃষ্টিতে বউকে পর্যবেক্ষণ করে, বুঝে গেছে ওর চুলে কেউ টেনেছে। হ্যাঁ, আর ভুল করবো না আমি। তুই কি আজ থাকবি? না মা, চলে যাব, ভয় হচ্ছে কখন জানি মেয়েটা ভাইয়াকে সব বলে দেয়। এদিকে আমি দরজার নক না করে রুমে ঢুকতেই চিৎকার করে উঠি, চিচিং ফাক। আমার সাথে অহনাও চিৎকার করে উঠে নিজের দু কান চেপে ধরতে নেবে অমনি তোয়ালেটা খুলে মেঝেতে পড়ে যেতেই আমার চোখ দুটো লাড্ডুর মতো হয়ে যায়। কেমন যেন হয়ে যায় আমি। হুট করে অহনাকে জড়িয়ে ধরি। আমার প্রথম স্পর্শ অহনা থরথর কেঁপে ওঠে আর বলে, প্লিজ আমার ছাড়ুন। অহনার এমন শীতল কণ্ঠ শুনে ছেড়ে দেয় ওকে। ও চুপচাপ টয়লেটটা তুলে নেয়, সাথে ওর কাপড় নিয়ে বাথরুমে চলে যায়। ভীষণ লজ্জা পেয়ে যায়। আমি নিজেই নিজে ধিক্কার দিয়ে বলতে থাকি, ছি তৌফিক, কি করলি এটা? নিজেকে কন্ট্রোল করতে পারলি না? মেয়েটা ভুল বুঝলো না। ও বের হলেই ক্ষমা চাইবো। বারবার বাথরুমের দিকে তাকিয়ে আছি, কখন খুলবে দরজা আর বের হয়ে আসবে অহনা। এদিকে, হ্যাঁ নাজমা, তোরে যে আমি আমার শিকারের জন্য 2 লাখ টাকা দিলাম, সেটা গেল কই? ও পালিয়ে গেছে। পালিয়ে গেছে না পালিয়ে যেতে দিয়েছিস? তোকে 10 দিন সময় দিলাম। ওকে না পেলে তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো 10 জন মিলে। নয়তো সুদে আসলে আমার 5 লাখ টাকা দিবি। নিশ্চুপ হয়ে বিছানায় বসে আছি আমি, চোখ দুটো স্থির বাথরুমের দরজার দিকে। এমন সময় অহনা বেরিয়ে আসে বাথরুম থেকে, চুপচাপ আমার পাশে বসে আরো চোখে তাকিয়ে বলে, ওই, আপনি আমার কিছু দেখেননি তো? হুম, দেখার কিছু বাকি থাকতো তো দেখবো। মানে, সবই দেখে নিয়েছি বউ। সরি, আসলে আমি নিজেকে সামলাতে পারিনি। তোমার বুকের বাম পাশের তিলটা, উফ কি যে। বাকিটা বলতে পারলাম না তার আগে অহনা মুখটা চেপে ধরে বলে, এই চুপ চুপ, কি সব উল্টাপাল্টা কথা বলেন? এসব বলে নাকি কেউ? বারে, বউকে আমি বলবো না তো কে বলবে? কেউ না। ওসব বাজে কথা, বুঝলেন? চলো নিচে যাই, ক্ষুধা পেয়েছে তো আমার। খাবার বেড়ে তো দিবে। হুম, চলুন দিচ্ছি। অহনাকে নিয়ে চলে আসি ডাইনিং টেবিলে। আর এসে অবাক হয়ে যাই আমি, বড় খালা আর খালাতো বোন নিশু দাঁড়িয়ে। আমাকে দেখে নিশু দৌড়ে এসে জড়িয়ে ধরে সবার সামনেই কিস করে বসে। আরো চোখে অহনার দিকে তাকিয়ে দেখি ওর চোখ টলমল করছে। দ্রুত নিশুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলি, কি রে, হঠাৎ তোরা বাসায়? নিশু কিছুটা বিরক্তি নিয়ে বেহায়ার মতোই বলে ওঠে, ধুর, তুই এমন নিরামিষ হলি কবে রে? আগে আমার ঠোঁটগুলো তো ছাড়তিই না, সারা রাত সারাদিন ঠোঁটের মধু খেতি। আজ কি হলো বলতো?
নিশুর কথা শুনে ভড়কে গেলাম। ইশারায় বোঝাতে চাইলাম পাশে আমার বউ অহনা আছে। নিশু কি যেন বুঝলো, সবার সামনে বলে ওঠে, আরে রেনু খালা, তোমার কাজের মেয়েটা দেখি তোমার ছেলের পাশে দাঁড়িয়ে আছে, বলি আমাদের কি নাস্তা দেবে না? অহনা স্তব্ধ হয়ে যায় নিশুর কথা শুনে। আর আমিও চুপ হয়ে আছি, কি বা বলবো। এমন সময় রিতাও বলে ওঠে, আরে নিশু, কাকে কি বলিস? জমিদারের বেটি কি কখনো কাউকে নাস্তা দেয়? চল চল, আমরাই গিয়ে নাস্তা বানাই। নিশু মুখ ভেঙচি কেটে বলে, চুপ কর তো রিতা, এই মেয়ে এভাবে আমার জানে মানের পাশে দাঁড়িয়ে আছে কেন? যাও বলছি, নাস্তা নিয়ে এসো। অহনা কিছু বলতে যাবে তার আগে আমি বলি, নিশু প্লিজ চুপ করো না, ও অসুস্থ, পারবে না আজ নাস্তা বানাতে, আম্মুকে বলো। তৌফিক শোনা, তুমি ওর পক্ষ নিচ্ছ, জানো না কাজের মেয়েদের কখনই মাথা তুলতে নেই। আসো তো, তোমাকে একটু চুমু দেই। কথাটা বলে নিশু আবারও আমায় কিস করে বসে। উম এই নিশুর ঠোঁটে কি আছে জানি না আমি। হুট করে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে নিশুকে কোলে তুলে নিয়ে রুমের দিকে চলে যেতে থাকি সিঁড়ি বেয়ে। আর অহনা অবাক চোখে তাকিয়ে থাকে আমাদের যাবার দিকে। এমন সময় রিতা ছুটে এসে ধূপধাপ কয়েকটা কিল বসিয়ে দেয় অহনার পিঠে। তারপর কোমর পর্যন্ত ছেড়ে দেওয়া চুলগুলো মুঠি করে টেনে ধরতেই অহনা চিৎকার দিয়ে ওঠে, আহা রিতা আপু, আমার চুলগুলো ছাড়ুন, খুব লাগছে তো আমার। লাগুক হারামজাদি, তোর জন্য ভাইয়া আজ আমায় মেরেছে জানিস? 23টা বছরে ভাইয়া জীবনও গায়ে হাত দেয়নি আমার, আর সেটা শোধ তুলবো। কথাটা বলে রিতা অহনার দুই গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে বসে। থাপ্পড়গুলো এত জোরে ছিল যে অহনা তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। রিতা মুহূর্তে চুলের মুঠি ধরে টেনে তুলে বলে, তোর জামাইটাকে বেশি দিন পাবি না। আর নিয়ে এসেছি তোর জামাইয়ের পুরনো সোনা ময়নাকে। হ্যাঁ। অয়নার কানে রিতার কথাগুলো যায় না, কারণ থাপ্পড়গুলো খেয়ে তখনও সে অন্ধকার দেখছিল চোখে মুখে। এমন সময় রেনু খানম তার বড় বোন লিপি খানমকে বলে ওঠে, ছেলেটার মাথা এই ফকিন্নিজি খেয়ে নিয়েছিল বুঝলা। তাই তো ছেলেটা আমার নিশু মামনির মতো পরীকে রেখে একে বিয়ে করেছে। লিপি খানম মনে মনে বেজায় খুশি তার বোনের কথা শুনে। তিনি হেসে বলেন, আরে রাগ তো, ওসব ছেলে মানুষ একটা কেন, 10টা বিয়ে করতে পারে। এই ফকিনের ঝিকে দিয়ে ঘর সামলাবি, আর তুই পায়ের উপর পা তুলে খাবি। তা তো হলো না আপু, এই হারামজাদি এসে কি যে করেছে কে জানে। দেখ দেখ, এখন কেমন চেয়ে আছে, রিতা পাঠায় দে তো আমার কাছে, আমি একটু সাইজ করি। রিতা ওর খালার কথা শুনে অনাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বলে, ভালো করে সাইজ করো খালা, নয়তো ভাইয়া চলে আসবে, সমস্যা হবে। কি যে বলিস, নিশুর সাথে তৌফিক এখন বাসর করতে ব্যস্ত। আর তৌফিক কি কাপুরুষ যে 2 মিনিটে চলে আসবে? কথাটা বলে অনার চুলের মুঠি টেনে ধরে বলে, মুখ পুরি, আমার মেয়ের সতীন হবি তুই? শখ কত, তোকে এমন শিক্ষা দেব না যে না পারবি সইতে, না পারবি কইতে। কথাটা বলে অহনার স্পর্শকাতর জায়গায় এক লাথি মারতেই অহনা ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে। আহ! চিৎকার দিয়ে কিছুক্ষণ মেঝেতে শুয়ে গড়াগড়ি খেয়ে একদম স্তব্ধ হয়ে যায়। রেণু খানম আবারও ভয় পেয়ে যান। সাথে লিপু খানমও তার পায়ের দিকে তাকিয়ে দেখেন রক্ত লেগে গেছে পাজামায়। রিতা দ্রুত দৌড়ে এসে অহনার পাজামার দিকে তাকিয়ে দেখে রক্ত বেরোচ্ছে খুব। তারা ভেবে পায় না কি করবে। এদিকে অহনার চিৎকার শুনে বুকের উপর থেকে অর্ধনগ্ন নিশুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে কোনো রকমের টি শার্ট পরেই ড্রয়িং রুমে আসতেই দেখি অহনা শুয়ে আছে মেঝেতে, ওর পুরো পায়জামা রক্তে ভিজে গিয়েছে। চিৎকার দিয়ে ছুটে যাই আমি, অহনা! কিন্তু না, অহনার কোনো সাড়া শব্দ নেই। দ্রুত আমি ওকে কোলে তুলে নিয়ে ছুটে যাই বাইরে। গাড়িতে কোনো রকমে শুয়ে দিয়ে ছুটতে থাকি হসপিটালের দিকে। হসপিটালে যেতে যেতে আমার পরিচিত এক ডাক্তার আন্টিকে ফোন করে বলে রাখি আমি আসছি। 20 মিনিট পর হসপিটালে আসতেই আমার পরিচিত ডাক্তার আন্টি দ্রুত এগিয়ে এসে অহনাকে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। যাওয়ার আগে আমি আন্টির হাতটা ধরে বলি, প্লিজ আন্টি, কোনো ছেলে ডাক্তার যেন না থাকে ভেতরে। আন্টি মাথা নাড়িয়ে বলে, থাকবে না তৌফিক, তুই বসে থাক। কথাটা বলে আন্টি চলে যায় অপারেশন থিয়েটারের ভিতরে। একটু পরে নার্স এসে বলে, এবি পজিটিভ রক্তের ব্যবস্থা করতে। দ্রুত ছুটে যাই আমি ব্লাড ব্যাংকে। কিনে নিয়ে এসে নার্সকে দিতেই তিনি চলে যায় ভেতরে। আর আমি ছটফট করতে থাকি বাইরে। এদিকে আমার এমন আচরণে নিশু কিছুটা অবাক হলেও মুচকি এসে মেঝে থেকে টি শার্ট তুলে নিয়ে বোতাম লাগাতে লাগাতে ড্রয়িং রুমে এসেই দেখে তার মা, খালা আর বোন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নিশু গিয়ে রিতাকে বলে, কি রে, চিৎকার কে দিয়েছিল? কে আবার, অহনা? কেন চিৎকার দিল কেন? ইস, কতদিন পর তোর ভাইকে কাছে পেয়েছিলাম। আর বলিস না খালা, ওর গোপন অঙ্গে পা দিয়ে লাথি মেরেছিল। খেয়াল করেনি তোর পায়জামার নিচে অংশে কোচালো পাথর বসানো ছিল? তো কি হয়েছে? আরে কি আর হবে,
ওই পাথরগুলো বেশ ধারালো ছিল। অহনার মনে হয় মারাত্মক আঘাত পেয়েছে। দেখছিস না ফ্লোরে রক্ত? ধুর বাদ দে তো। মম, তুমি দারুণ কাজ করেছো। এখন দোয়া করো ও মারা গেলে আমি তৌফিককে বিয়ে করে নিব। নিশুর কথা শুনে সবাই হেসে ওঠে। এদিকে ১ ঘন্টা ধরে বসে আছি অপারেশন থিয়েটারের বাইরে। ঠিক এমন সময় ডাক্তার রত্না আন্টি বের হয়ে এসে আমার মাথার পাশে দাঁড়িয়ে বলে, তৌফিক, সত্যি করে বলো তো মেয়েটার ওখানে কিসের আঘাত লেগেছে? মাথাটা নিচু করে বলি, আসলে আন্টি আমি তখন রুমে ছিলাম। হঠাৎ অহনার চিৎকার শুনে ড্রয়িং রুমে এসে দেখি অহনা সেন্সলেস হয়ে পড়ে আছে। বুঝলাম। মেয়েটার তো মাসিক হয়েছে, প্যাড দেখলাম। আর এই সময়ে ওর ওখানে কে আঘাত করলো? তাও যে সে আঘাত নয়, মনে হচ্ছে সূচালো কিছু দিয়ে করা হয়েছে, তাও বেশ কয়েকবার। আমি সত্যি বলছি আন্টি, জানি না কে আঘাত করেছে, তবে আমি বের করবে কে ওকে আঘাত করেছে। এখন বলবে প্লিজ বউ আমার কেমন আছে? ভালো আছে, তবে রক্ত বের হয়ে গেছে অনেক। কতগুলো পরিষ্কার করে দিয়েছি, রক্ত দেওয়া হচ্ছে। আশা করি ২-৪ ঘন্টার মাঝে ওর জ্ঞান ফিরে আসবে। ধন্যবাদ আন্টি। একটু পরে অহনাকে বেডে শিফট করা হলো। মাথাটা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছি ওর পাশে। হাতটা ধরার সাহস হচ্ছে না। বারবার ধিক্কার দিতে থাকি নিজেকে, কি করে নিজের স্ত্রীর সামনে এমন একটা খারাপ কাজ করলাম। আমি তো ইচ্ছে করে এসব করিনি। নিশুর ঠোঁটের স্পর্শ কেন যেন মাতাল হয়ে গিয়েছিলাম আমি। অহনা বউ, মাফ করো, আমায় অনেক বড় পাপ করেছি আমি। অনেক বড় পাপ। তার শাস্তি তোমায় পেতে হলো। কথাগুলো বলতে গিয়ে কখন যে কেঁদে ফেলেছি জানি না। হঠাৎ খেয়াল করি অহনা নড়াচড়া করছে। তাই আর কিছু না বলে চুপ করে তাকিয়ে থাকি ওর দিকে। অহনা চোখ মেলে তাকিয়ে আমাকে দেখে মুখটা ফিরিয়ে নেয়। এমন কিছু হবে জানতামই। তাই আবারও অহনার হাত দুটো ধরতে নিব, অমনি এক ঝটকে হাতটা ছাড়িয়ে নেয় আর বলে, খবরদার, আমাকে আপনি আর স্পর্শ করবেন না। এমন করে বলছে কেন অহনা? আমি তো তোমার স্বামী। চুপ! কিসের স্বামী? আমি আর কখনোই আপনাকে স্বামী হিসেবে মানব না। অহনা, চুপ করুন মিস্টার তৌফিক চৌধুরী। আমার নামটাও আর উচ্চারণ করবেন না। কে বলেছিল আমাকে বিয়ে করতে? বলুন, কে বলেছিল আমাকে বিয়ে করতে? জীবনের একটা সবচাইতে কষ্টের কারণ জানেন? মাথা নিচু করে বলি, না জানি না। জানবেন বা কি করে? কখনো মেয়েদের মন বুঝতে চেয়েছেন? চাননি কখনোই। আপনি তো শুধু চেয়েছেন মেয়েদের দেহ। অহনা, তুমি কিন্তু বেশি বলছো। বেশি না জনাব, যা বলার তাই বলছি। সেদিন আপনার মতো এত নিকৃষ্ট একটা মানুষ কিছু নরপশুদের থেকে রক্ষা করেছিল ভাবতেই ঘৃণা হয়। আরে, ওরা আমায় নিয়ে গিয়ে ভোগ করতো, ছিঁড়ে খেত, তারপর হয় ফেলে যেত, নয়তো মেরে ফেলতো। বেশি কষ্ট পেতাম না আমি। যতটা না পেয়েছি নিজের চোখের সামনে নিজের স্বামী তার প্রাক্তন ভালোবাসাকে আলিঙ্গন আর লিপ কিস করা দেখে। তারপর কোলে করে নিয়ে বেডরুমে চলে যাওয়া। ছি, এই আপনার আসল রূপ? আরে সেদিন বাঁচিয়ে তো হিরো সেজেছিলেন ভেবেছিলাম আপনি কতই ভালো। কিন্তু ভাবিনি আপনি সেই দিন আমার শরীরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিলেন। আর একদিন নয়, রোজ রোজ ভোগ করার জন্য বিয়ে করেছেন আমায়। আসলে জানেন তো, নিজের বাবা সৎ মায়ের উস্কানিতে গ্রামের চেয়ারম্যান বুড়ার সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল। মজার ব্যাপার হলো চেয়ারম্যানের মেয়ে ঋতু আমার বান্ধবী। বান্ধবীর বাবাকে বিয়ে করতে হবে ভেবে ঘৃণা লাগতো। তবে বিয়ে করে নিতাম চেয়ারম্যানকে, কারণ সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। খেতে দিত না একটা বেলা গরম ভাত। খেয়েছি গলে যাওয়া পচে গন্ধ ওঠা তরকারি। বাবা সব জেনেও চুপ ছিল। তারও না আপনার মতো শরীরের কামড় ছিল খুব। সৎ মা সুন্দরী ছিল, তাই বাবা মিউ মিউ করতো, তার মুখের উপর বলতো না কথা। তবে যখন আড়ালে সৎ মায়ের ফোনে কথা বলা শুনেছিলাম তখন খুব অবাক হয়েছিলাম। চেয়ারম্যান আমার ২ লাখ টাকায় কিনে নিয়েছে, আর বিয়েটা শুধু নামে মাত্র। অহনা, তুমি অসুস্থ, বেশি কথা বলো না, চুপ থাকো প্লিজ। চুপ! তুই কোনো কথা বলবি না, কাপুরুষের বাচ্চা। শুধু শুনবি আমার কথা। রোজ রাতে সৎ মায়ের সাথে থাকতে হতো, বিছানা নয় মেঝেতে। হাড় কাঁপানো শীতেও থাকতাম মেঝেতে। বাবা থাকতো সেচ মেশিনের ঘরে। পুকুর পাহারা দিতে চেয়ারম্যানের রোজ রাতে দেখতাম সৎ মা কারোর সাথে রসালো আলাপ করতো। ভেবেছিলাম বাবার সাথে হয়তো, তবে একদিন স্কুল থেকে ফেরার সময় দূর থেকে দেখেছিলাম চেয়ারম্যান আমাদের বাড়ি থেকে চোরের মতো বের হয়ে যাচ্ছে। আমিও বাসায় ঢুকে দেখি সৎ মা গোসলে, বিছানা এলোমেলো। এসএসসি পরীক্ষার্থী ছিলাম, বুঝতাম তো একটু হলেও। সেদিন এটাও বুঝেছিলাম পরকীয়া করতো সৎ মা চেয়ারম্যানের সাথে। আর পরকীয়া যাতে ভালো মতো করতে পারে তাই তো বাবাকে দুজন বুদ্ধি করে রাতে পুকুর পাহারার কাজ দিয়েছিল। বাবাকে বলতে গিয়েও বলিনি, কি দরকার? যদি পচা ভাত তরকারিও কপালে না জোটে? পরকীয়া প্রেমিকের সাথে তোমার বিয়ে দিতে যাবে কেন, হনা? হাহ, কেন আবার?
ঋতুর বাসায় যেতাম, চেয়ারম্যান হয়তো আমার শরীরটাকে পছন্দ হয়েছিল, তাই সৎ মাকে টাকার লোভ দিয়ে কিনে নিতে চেয়েছিল। এই ১ মিনিট, তোকে এসব বলি কেন? তুই নিজেও তো আমার শরীরটাকে পছন্দ করেছিলি। এখনো হয়তো করিস, তাই না? সমস্যা নেই, সুস্থ হই, তোকে তো প্রাপ্য বুঝিয়ে দিয়ে বিদায় নিব। অহনা, চুপ করো না প্লিজ, ভুল বুঝছো আমায়। আমার কথা শুনবে প্লিজ? না, তোর কথা শোনার ইচ্ছে নেই। তোর কেয়ারিং দেখে ভেবেছিলাম তুই আমায় ভালোবাসিস, কিন্তু কিসের কি? বড্ড বোকা আমি, তোকে হুট করে বিশ্বাস করেছিলাম। অহনা, আর কথা বলতে ইচ্ছে করছে না, ক্ষুধা লেগেছে, খেতে দিন কিছু। শরীরে শক্তি না থাকলে আপনাকে তৃপ্তি দিতে পারবো না তো। অহনার কথাগুলো এক একটা ছুরির মতো আমার বুকে আঘাত করছিল, তবুও বললাম, তুমি অপেক্ষা করো, আমি খাবার আনছি। কথাটা বলে অহনার পাশ থেকে উঠে যাব, অমনি কেউ কেবিনের দরজা খুলে প্রবেশ করে। তাকে দেখি নিশু হাতে টিফিন বাটি নিয়ে ঢুকছে। নিশুকে আসতে দেখি অহনা একগাল হেসে বলে, আহারে, দেখুন দেখুন, তৌফিক চৌধুরী, আপনার কলিজা সোনা ময়না ঠিক চলে এসেছে হসপিটালে। অহনা, চুপ। আরে কিসের চুপ? কেবিন থেকে আমি বেরিয়ে যাই, আপনারা বাসর করুন, সমস্যা নেই। ১ ঘন্টা আসবো না কেবিনে। আপনি তো আর কাপুরুষ নন যে ১০ মিনিটেই বাসর শেষ হবে। অহনাকে কিছু বলতে যাব, তার আগে নিশু বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, কাজের মেয়েটা ঠিক বলেছে। শোনা, ওকে চলে যেতে বলো, তোমায় আদর করবো আজ। নিশুর কথা শুনে এবার মাথায় রক্ত উঠে গেল। তবুও ধীরে ধীরে নিশুর কাছে গিয়ে বলি, তুই এখানে কিভাবে এলি? আমরা তো বলিনি আমরা এখানে আছি। সোনা, ভালোবাসার টানে ছুটে এসেছি। চুপচাপ বল, কে তোকে বলেছে আমরা এখানে? ডাক্তার রত্না আন্টি ফোন দিয়েছিল রেণু খালার কাছে, সেটা শুনে এসেছি। নিশুর হাত থেকে টিফিন বাটিটা নিয়ে অহনার সামনে রাখি। তারপর, অহনা, খাবার খেয়ে নাও, আমি এর ব্যবস্থা করে আসি। হ্যাঁ, যান যান, আমি ডিস্টার্ব করব না। অহনার কথাগুলো ওর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে হনহন করে নিশুকে নিয়ে কেবিনের বাইরে এসে নিশুর চুলের মুঠি শক্ত করে টেনে ধরে বলি, কি রে নিশু, তোর দেখি আদর পাওয়ার খুব শখ। তা আদর খাবি? তৌফিক, চুল ছাড়, লাগছে খুব। আরো লাগবে রে। তোর চুম্বনে আমি সাড়া দিয়েছিলাম প্ল্যান করে, বুঝলি, ভালোবাসি নয়। তাছাড়া তুই তো হলি হাজার পুরুষে আসক্ত নারী, তোকে কেউ বা ভালোবাসবে? সামান্য দামি একটা গিফট তোকে দিলে তুই কাপড় খুলে দিস। তুই যখন কিস করেছিলি তখন দেখতে চেয়েছিলাম অহনা প্রতিবাদ করে কিনা। মেয়েটা বড্ড ভীতু, অন্যায়ের প্রতিবাদ করতে শেখেনি। কিন্তু দেখ, ও সেটা না করে চুপচাপ দেখলো। ভাবলাম ও হয়তো স্বাভাবিক নিয়েছে, তাই তো তোর মতো নষ্টা মেয়েকে কোলে নিয়ে বেডরুমে গিয়েছিলাম, ভেবেছিলাম ও ছুটে আসবে, আমায় তোর থেকে ছিনিয়ে নেবে, কিন্তু ও আসলো না। অপেক্ষা করছিলাম ওর আসার, তবে ভাবিনি ওর চিৎকার শুনে ছুটে আসতে হবে। কথাটা বলে আরো শক্ত করে ওর চুলের মুঠে ধরে বলি, তোর আম্মাজানকে আমি ছিঁড়ে ফেলবো রে। সে আঘাত করেছে আমার জান পাখিকে, তবে তার আগে তোর ব্যবস্থা করব। আহ এই তৌফিক সোনা, ছাড়ো, আমার লাগছে খুব। চুপ কর, লাগার দেখলিটা কি? তোর বাবা তো খুব ভালো মানুষ, তবে তোরা মা মেয়ে এমন নষ্ট হয়েছিস কেন বলতো? কথা বলার মাঝে কয়েকটা মেয়ে এসে দাঁড়ায় আমার সামনে। তাদের দেখে হেসে বলি, আরে বান্ধবীর দল এসে গিয়েছিস, নে, একে চুপ করে গাড়িতে তুলে নিয়ে যা, ওর মাকে রাতে আনছি আমি। কথাটা বলে দ্রুত অহনার কেবিনে এসে দেখি অহনা চুপচাপ টিফিন বাটিটার দিকে তাকিয়ে আছে। হাত বাড়াতে গিয়েও বারবার ফিরিয়ে আনছে। যা দেখে ওর পাশে গিয়ে বসতেই ও চমকে তাকায় আমার দিকে। তারপর হুট করে সজোরে এক ধাক্কা মারে আমায়। আকস্মিক এমন আঘাত সামলাতে না পেরে বেড থেকে পড়ে গিয়ে বেশ ব্যথা পাই। তবুও নিজেকে সংযত করে আবারও অহনার বেডের পাশে গিয়ে বসি। তারপর, অহনা, দেখো, আমি জানি তুমি আমার উপর ভীষণ রেগে, তবুও তো ভাবতে পারো আমি তোমার স্বামী। এভাবে আমাকে আঘাত করা কি ঠিক হচ্ছে বলো? চুপ, কিসের স্বামী তুই বল? স্বামীর অধিকার নিয়ে কখন এসেছিস আমার কাছে? সব সময় দূরত্ব বজায় রেখেছিস। আরে, তোর শরীর দরকার হলে আমাকে বলতি, আমি বিলিয়ে দিতাম নিজেকে। তবে দেখ, এক দিক দিয়ে ভালো হয়েছে, তোর মতো চরিত্রহীনের কাছে নিজের ইজ্জত হারাইনি, আশা করি হারাবোও না। আচ্ছা, আমিও তোমার কাছে যেতে চাচ্ছি না, তবে টিফিন বাটি থেকে বারবার হাত দিতে গিয়ে হাত সরিয়ে নিচ্ছিলে কেন? সে কৈফিয়ত তোকে দিব, চরিত্রহীন একটা? তোকে বেডে বসতে দিয়েছে, এটা তোর কপাল, জানিস? এই বেডে তোর পাশে বসতে শরীর ঘিনঘিন করছে আমার। অহনার কথা শুনে হালকা হাসলাম। তারপর বেড থেকে নেমে পাশে রাখা টুলে গিয়ে বসে বলি, টিফিন বাটিতে কোনো কিছু দেওয়া আছে কি না সেটাই ভাবছো? হ্যাঁ, ভাবার মতো কাজগুলো তো ভাববই। কি এমন গ্যারান্টি আছে আমাকে মেরে ফেলে দিবেন না আপনারা? না, বেশি বলছো খুব। এবার কিন্তু রাগ হচ্ছে আমার। হ্যাঁ, তো রাগ হয়? আগে জানা ছিল না। আরে, তোর রাগ হলে তোর মা বোন এমনকি খালা আমাকে মারতে সাহস পেত না। আমার বাবা যে মহিলার সামনে মিনমিন করতো, সেই মহিলা একবার আমার চুল ধরেছিল বলে
সে বাবাই বাঘের মতো ছুটে এসে তাকে দিয়েছিল কষে থাপ্পড় আর বলেছিল জীবনে যেন আমার চুলে হাত না দেয়। আর দেখুন, সেই মহিলা কখনোই হাত দেয়নি। সেখানে আমি আপনার না থাক ওই পরিচয় দিব না। তা এবার বল, তুই কি জন্য তোর জান পাখিকে রেখে এখানে? উম আগে তুমি ভেবে নাও, আমাকে তুমি করে বলবে সবসময় নাকি আপনি করে বলবে? তোকে তাও তুমি সেটা কখনোই আর সম্ভব নয়। জাস্ট ঘৃণা করি তোকে। জানি আমি। আর নিশুর কথা বললে না? ও তো ওর আসল জায়গায় চলে গিয়েছে। বাহ! বাহ! কাজে অফিস বুঝি? শুভকামনা পুরুষ মানুষ। তা বাসর ঘরে নিজের খালাকেও রাইখেন। তিনি দেখবে তার জামাই কতটা পুরুষ। ছি অহনা! তুমি কি ধরনের কথা বলছো একটু ভেবে দেখো তো। আরে ধুর কিসের ভাবাভাবি? যা দেখেছি তাই বলেছি। তা বেডরুমে জান পাখিকে বুঝি খুব আদর করেছিলেন? অহনা এবার চুপ। টিফিন বাটিতে কি আছে জানি না, ওটা খেতেও হবে না। আমি খাবার কিনে আনছি। তুমি একটু অপেক্ষা করো আর উল্টাপাল্টা চিন্তা করা বাদ দাও। কথাটা বলে কেবিন থেকে বের হয়ে সোজা রত্না আন্টির চেম্বারে যাই। গিয়ে দেখি তিনি বসে আছে। আমাকে দেখে হেসে বলে, আরে তৌফিক, কোনো সমস্যা? না আন্টি, তবে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলে ফেলো। আপনি আমার অনুমতি না নিয়ে আমার মাকে ফোন করে কেন বলেছিলেন আমরা এই হসপিটালে? না মানে ভাবলাম তুমি জানাওনি হয়তো, তাই বলেছিলাম। এরপর থেকে আর ভুল করো না আন্টি। তাদের কিছু বলতে যেও না। এগুলো পার্সোনাল বিষয়, নিজের পরিবার কেউ বলতে চায় না। কথাটা বলে হনহন করে চলে আসি হসপিটাল থেকে বের হয়ে। তারপর রেস্টুরেন্ট থেকে গরম ভাত, গরুর মাংস ভুনা কিনে অহনার কেবিনে আসতে দেখি ও চেয়ে আছে জানালার দিকে। চুপচাপ ওর পাশে গিয়ে বসতে নিলেও চুলে গিয়ে বসি। তারপর, এই যে মিস অহনা, এভাবে জানালার দিকে তাকিয়ে থাকলে পেট ভরবে কি? এগিয়ে আসুন, খাবার এনেছি। অহনা মুখ ফিরে ঘুরে বসে আমার দিকে, তারপর বলে, তোকে আমার সহ্য হচ্ছে না এখন। আর তুই হলে নিকৃষ্ট পুরুষ। তোকে আমি ছেড়ে দিব খুব তাড়াতাড়ি। তবে একটা বিষয় আমি বুঝে গেছি। আমার পালিয়ে আসা উচিত হয়নি। ওই বুড়োটাকে বিয়ে করে নেওয়া উচিত ছিল। অন্তত ভালো থাকতাম। আহা! সেটা তো হয়নি বউ, হয়েছ আমার। এখন ওসব কথা না বলে চুপচাপ খাবার এনেছি, খেয়ে নাও। খাবো না আমি তোর খাবার। তুই খা গিয়ে। বুঝেছি। তোমাকে এবার আর বেশি মাথায় তোলা যাবে না। কথাটা বলে অহনাকে চেপে ধরে গিয়েও থেমে যাই। আবারও টুলে বসে বলি, আমার উপর রাগ, বাসায় গিয়ে দেখিও। এখন অন্তত খেয়ে নাও। বুঝতেই পারছো তোমার শক্তি প্রয়োজন। হুম, তাই তো। খাবারের উপর রেগে লাভ কি? আর তোর উপর রাগ? হ্যাঁ, সেটা নেই। যা আছে ঘৃণা। বুঝেছি আমি। আমার একটা ভুলই তোমার মনে আমার জন্য ঘৃণা সৃষ্টি হওয়ার কারণ। অহনা শুনেছে কিনা জানি না, তবে ও গরম ভাত সাথে মাংস দিয়ে তৃপ্তির সাথে খেয়ে নেয়। আর আমি চেয়ে চেয়ে দেখি। অহনা খাওয়া শেষ করে আমার দিকে তাকিয়ে বলে, কি রে, এভাবে কাওয়ার মতো চেয়েছিলি কেন শুনি? জীবনে মেয়েদের খাওয়া দেখিসনি? ও সরি, তুই তো মেয়েদের খেয়েছিস শুধু। অহনা চিৎকার করে বলে উঠলাম, এই চুপ, এটা হসপিটাল, কোনো চৌধুরী বাড়ি নয় যে গরুর মতো চিৎকার করবি। আর শোন, আমার পিরিয়ড চলছে জানিসই, তবে প্যাড আনিসনি কেন? ভুলে গিয়েছিলাম, আনবো এখন গিয়ে? না আর আনতে হবে না, চলে যাব এখান থেকে। নিয়ে চল আমায়। তোর বাসা যত দ্রুত পারি তোকে আমি। বাকিটা বলার আগে চুপ করে অহনা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। হঠাৎ আমার এমন স্পর্শে অহনা স্ট্যাচুর মতো নীরব হয়ে যায়। ও ঠোঁট ছেড়ে দিতে দেখি ওর চোখে পানি। ইস, এমন করা উচিত হয়নি আমার ভেবে হাত বাড়িয়ে চোখের পানিটা মুছে দিতে যাব, তার আগে অহনা নিজেই দ্রুত মিছে নিয়ে বলে, বাহ, শুরু হয়ে গেছে লুচ্চা লুচ্চামি। বল এখনই, তবে খুলে দেই সব। এটা বাড়ি নয় মিস, এটা হসপিটাল, তাই এখন এতটুকুই। কথাটা বলে কেবিন থেকে বেরিয়ে আসতে যাব, অমনি অহনা বলে ওঠে, এখানে ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে আসছে, এখান থেকে নিয়ে চল আমায়। বাসা নিতে পারবো না এখন। 6 দিন পর রিলিজ দিবে, তখন নিয়ে যাব। হুম, বুঝলাম। এই 6 দিন বুঝি নিশুর সাথে বাসর করবেন মিস্টার তৌফিক চৌধুরী? অহনা, বেশি বলো না। ধৈর্য ধরেছে বলে যা নয় তাই বলবে? হ্যাঁ বলবো, 100 বার বলবো। কি করবি তুই শুনি? তা এখন বল, কোথায় যাচ্ছিস? তুই নিশ্চিত কোনো হোটেলে বা ফ্ল্যাটে? আর এ কি বলি, যে ছেলের মা বোন খালারই চরিত্র ভালো নয়, সেখানে তোকে হোটেলে ফ্ল্যাটে যেতেই বা হবে কেন? বাসায় নিশু অপেক্ষা করছে বুঝি? উফ, কি জ্বালায় পড়লাম আমি। এ মেয়ে, তোমার মাথায় ভালো চিন্তা আসে না বুঝি? হুম, একসময় আসতো। তবে কিছু মানুষকে দেখে সেটা আর আসে না। যাই হোক, একা এখানে থাকতে পারবো না আমি। তোকে এখানেই আমার সামনে বসিয়ে রাখবো। হি হি, আগে বলবে তো মিস করবে আমায়। নাও, তোমার পাশে শুয়ে পড়ি তবে। কথাটা বলে বেডের দিকে পা বাড়াতে যাব, অমনি অহনা চেঁচিয়ে ওঠে, এই, এই খবরদার বেডের কাছে আসবি না, নয়তো। থাক থাক, নয়তো আর বলতে হবে না, আমি বসে আছি তো। দেখতে দেখতে 6টা দিন কেটে যায়। ফোনে খোঁজও নিতে পারিনি নিশু কি অবস্থায় আছে, আর ওর মা কেউ তুলে নিতে পারেনি। আজ হসপিটাল থেকে অহনাকে রিলিজ দিয়েছে। ওকে নিয়ে বাসায় আসতে যাব, অমনি অহনা বলে, এই শোন,
তোকে বলা হয়নি আমার কিছু কাপড় লাগবে? হ্যাঁ, তো চলো কিনে দেই। অহনাকে ওর পছন্দের কাপড়গুলো কিনে দেই, সাথে নিজেও একটা পছন্দ করে কিনে রাখি। জানি এখন দিলে নিবে না। মার্কেট শেষ করে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। দরজার কলিং বেল বাজাতেই কাজের বুয়া মর্জিনা চাচি দরজা খুলে দিল। চাচিকে দেখে অবাক হয়ে বলি, আরে চাচি তুমি, তোমাকে না কাজ থেকে বাদ দিয়েছিল? হুম, দিয়েছিল। তয় গত কয়দিন ধরে আমারে আবার ভাবি লইয়া আসছে এখানে। তা তোমার পাশে কে বাজান? আমি কিছু বলতে যাব তার আগে অহনা বলে ওঠে, আপনার অবর্তমানে এই বাড়ির কাজের বুয়া। তবে আমার আরো একটা পরিচয় আছে। সেটা আপনার বাজানকে জিজ্ঞেস করুন। বাজান, কে এই মিষ্টি মাটা? চাচি, ও আমার বউ।